আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে আদৌ বাস করছি কিনা সেটা নিয়ে বারবার সংশয় জাগছে আমাদের দেশের রাষ্ট্রনেতারা যে আচার আচরণ করছেন তা থেকে ঠিক গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রাখা যে যে বিষয়গুলো বা ইঙ্গিতগুলো উঠে আসে সেগুলোর মিল খুঁজে পাচ্ছি না আমরা। এই যেমন সম্প্রতি আমরা যেটা জানতে পারলাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার জীবনীর উপরে নির্ভর করে একটি ছোট দৈর্ঘ্যের সিনেমা তৈরি করা হয়েছে, শর্ট ফিল্ম যাকে বলে। সেইটা নাকি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশ মতো কেন্দ্রের অধীনস্থ স্কুলগুলোতে প্রদর্শন করা হবে এমন একটা বিষয় ইতিমধ্যেই চর্চায় এসেছে। বলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন সামনেই, ফলে সেই বিষয়টাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর জীবনী চিত্র স্কুলে স্কুলে দেখাতে হবে। তা থেকে নাকি আমাদের ছাত্র ছাত্রীরা, ছোট ছোট ছেলে মেয়েরা প্রেরণা পাবে, চরিত্র গঠন হবে তাদের। আমরা তো জানতাম মহাপুরুষ যারা বরেণ্য ব্যক্তিত্ব, তাদের জীবনী কিংবা জীবনচিত্র দেখে ছোটরা অনুপ্রাণিত হয়। এখন রাষ্ট্রনেতাদের জীবনচিত্র প্রদর্শিত হবে স্কুলে, খুব অবাক কাণ্ড। গোটা বিষয়টা আমাদের বারবার করে ভাবাচ্ছে যে আসলে গণতন্ত্রকে সরিয়ে দিয়ে বা গণতন্ত্রের উপরে আঘাত দিয়ে ব্যক্তিতন্ত্র বা ব্যক্তিবাদকেই কি প্রতিষ্ঠা দিতে চাইছেন আমাদের দেশের এখন যারা পরিচালক তারা? সর্বত্র এই বিষয়টা ভীষণভাবে দেখা যাচ্ছে। বারবার করে মনে হচ্ছে কি কেন্দ্র কি রাজ্যে যিনি ক্ষমতার শীর্ষে বসে থাকেন তাকে কেন্দ্র করি বা তাকে ভর করেই গণতন্ত্রটাকে চেনাবার চেষ্টা করা হচ্ছে। এই রাজ্যে যেমন আমরা দেখেছি যে কোনো সরকারি প্রকল্পে, সরকারি জায়গায় শুধুমাত্র রাজ্যের যিনি প্রধান তার নাম, তার বিষয়গুলোই অগ্রাধিকার পায়। তিনিই বলেন, অন্যরা সবাই শোনেন। অন্যরা যে একটা পরামর্শ দেবেন, একটা সরকারি কাজ যে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে হয়, আমরা কখনো কখনো সেটা ভুলে যাচ্ছি। এবং কেন্দ্রের ক্ষেত্রেও একই কথা। এই যে নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি নাকি ছোটবেলায় এমনভাবে জীবনযাপন করতেন যে তাকে বিবেকানন্দ, ভগৎ সিং এইরকম নামী ব্যক্তিত্বরা সরাসরি উপদেশ দিতেন এবং সেই উপদেশ মেনে তিনি নাকি সফল হয়েছেন। এরকম কোনো ইতিহাসগত ভিত্তি আছে কিনা কেউ জানেন না, কিন্তু সেরকম একটা ছবি তৈরি করা হয়েছে। সেই ছবিটাই এবার প্রদর্শিত হবে কেন্দ্রীয় সরকারের যে অধীনস্থ বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয় ছেলে মেয়েদের এগুলো দেখানো হবে। প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই ছবিটা বা এই শর্ট ফিল্মটা এর আগে তৈরি করা হয়েছিল 2018 সালে। তারপরে এটা ইউটিউবেও সুলভ, কিন্তু এখন নাকি আবার নতুন করে এটা বিভিন্ন সিনেমা হলেও প্রদর্শিত হবে। গোটা বিষয়টা সামনে আসবার পরে বোঝাই যাচ্ছে যে আসলে একটা প্রচার আমাদের দেশের প্রধানমন্ত্রীর মহিমা কীর্তন করবার জন্য এটা করা হচ্ছে। সে করতেই পারেন, যে রাজনৈতিক স্তরে রাজনৈতিক দল সেটা করতেই পারেন, কিন্তু সরকারি স্তরে এটাকে নিয়ে আসা হবে কেন দেশের স্কুলে পড়ে যে সমস্ত ছেলেপিলেরা তাদের এটাকে শুনতে হবে, জানতে হবে? আমরা ঠিক এই বিষয়টা বুঝতে পারছি না। আসলে বোধহয় আমাদের বোঝার বাইরে এগুলো। আমাদের ক্রমশ মেনে নিতে হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা আসলে ব্যক্তিবাদের দিকে ক্রমশ ঝুঁকছে। আমরা ব্যক্তিবাদের দিকে এগোচ্ছি। সর্বত্র এটা আমাদের ভীষণ করে মনে হচ্ছে। জাতীয়তাবাদকে অন্যভাবে ভাবানোর চেষ্টা। আমাদের যে রাষ্ট্রপ্রধান তিনি আর জাতীয়তাবাদ একাকার, এরকমভাবে ভাবানোর চেষ্টা করা হচ্ছে। বলাই বাহুল্য এটা একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষ যদি এই বিষয়টা সম্পর্কে সচেতন না হয়, দেশের সাধারণ মানুষ যদি না বোঝে, তাহলে আমরা কি করতে পারি? প্রধানমন্ত্রী জীবনচিত্র যদি স্কুলে দেখানো হয়, তা থেকে ছাত্রছাত্রীরা কি প্রেরণা পাবে? রাজনীতির প্রেরণা, একটা বিশেষ রাজনৈতিক দলের প্রেরণা। একটা বিশেষ রাজনৈতিক দলের প্রেরণা দিয়ে সমাজটাকে শুধরানো যায়, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
দল দল আর দল, আমরা বারবার বলছি, দলের ঊর্ধ্বে উঠে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের নাগরিক এদের কথা ভাবতে হবে। আমরা সর্বত্র সেটা ভুলে যাচ্ছি। আরো বেশি করে রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তারা একেবারে সুচারু উদ্যোগ নিচ্ছেন এটাকে ভুলিয়ে দিতে। আমাদের তাই এটা নিয়ে বারবার প্রশ্ন করতে হবে। আসুন গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করি। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমি আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি উজ্জয়িনীকে প্রথম আসি, উজ্জয়িনীর কাছে। উজ্জয়িনী, আপনি বিভিন্ন জায়গাতে ঘুরছেন, দেখছেন, আপনারা একটা সংগঠন আছে আপনাদের, যে সংগঠন নাগরিককে সচেতন করার, আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে আরও স্বচ্ছ হয়, নাগরিকরা যাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও ভালো করে রক্ষা করতে পারেন, সে ব্যাপারে আপনারা উদ্যোগী হন। কিন্তু যা যা ঘটছে, চোখের সামনে যা যা দেখছেন, কোথাও মনে হচ্ছে আপনারা যেটা চাইছেন আর বাস্তবে যেটা ঘটছে সেটা তো উল্টো। কোথাও মনে হয় না আমরা আমি আগেই বলেছি যে আমরা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কর্মী বলে দাবি করি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটার কি অবস্থা হয়েছে আমি বারবার সেটা বলি। এবং আপনারা যারা প্রয়াস চালাচ্ছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ঠিকঠাক রাখবার, তাদের ক্ষেত্রেও দেখুন কোথাও যেন একটা ব্যর্থতা, মানে আমরা পারছি না, আমরা ক্রমশই পিছু হটছি। আজকে যেটা প্রধানমন্ত্রী জীবনচিত্র স্কুলে স্কুলে দেখানো হবে, আমি শুনলাম যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে এরকম একটা নির্দেশ জারি করা হয়েছে এবং অচিরেই সেটা কার্যকর করবার জন্য বলে দেওয়া হয়েছে। দেখুন, এই যে যে বিষয়টা আজকে নিয়ে আলোচনা করছেন, এটা একদিনে তো হঠাৎ হয়নি। আজকে গণতন্ত্র, আমাদের যে গণতান্ত্রিক কাঠামো, আমাদের যে নির্বাচনী গণতন্ত্র, যেগুলো নিয়ে আমি যে সংগঠনের সাথে যুক্ত তাদের কাজ, সেগুলো এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইনস্টিটিউশন গুলো, যেগুলো সাংবিধানিকভাবে আমরা মনে করি নিরপেক্ষ ইনস্টিটিউশন, এবং যে যে ইনস্টিটিউশন গুলোর কর্তব্য এই সংবিধানকে বাঁচিয়ে রাখা, এই গণতান্ত্রিক কাঠামোর মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস এর কাজ করা, সেইগুলো ভিতর থেকে ক্রমশ ক্রমশ দুর্বল হয়েছে। আর একই সাথে গণতন্ত্রের, যদিও আমরা চতুর্থ পিলার, চারটে পিলারের কথা বলেছি, কিন্তু গণতন্ত্রের একটা একদম কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনগণ। তো সেই জনগণের মনেও ধীরে 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 নানান রকম প্রভাব বিস্তার করা সম্ভব হয়েছে। এমন চিন্তা ভাবনার, যে চিন্তা ভাবনা গণতন্ত্রের পরিপন্থী, ঠিক গণতন্ত্রের সাথে যায় না। তো সেই পথে হাঁটতে গিয়ে এই আজকে যে জীবনচিত্র স্কুলে দেখানো হবে, কি ওইটার কি একটা নাম, চলো জিতে হ্যাঁ না এরকম কি একটা নাম। তো চলো জিতে হ্যাঁ এরকম, এবং তার মধ্যে কি আছে আমি জানি না, আমি দেখিনি। তবে আপনি যেটা শুরুতে বললেন, তাতে যদি বিবেকানন্দর সাথে কথা বলছেন বা শহীদ ভগৎ সিং এর সাথে কথা বলছেন, এসব থাকে, তো সে তো বড় গোলমেলের বিষয়। কারণ একদম সরাসরি, হ্যাঁ, বলুন। তো সেই অনুপ্রেরণা পেয়েছেন, সে তো হতেই পারে, বই পড়ে বা তাদের জীবনী পড়ে আমরা অনুপ্রেরণা পেয়েছি, কিন্তু তারা সরাসরি কথা বলেছেন আমি জানি না, আমি দেখিনি বলে ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে এই যে পুরো স্কুলে স্কুলে জীবনচিত্র দেখানোর যে প্রজেক্ট বা স্কিম, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা কেন্দ্রীয় সরকারের প্রেরণা বলে একটা কার্যক্রম। সেই প্রেরণা কার্যক্রমের অন্তর্গত, যে প্রেরণা কার্যক্রম বোধহয় 2014 বা 15 এরকম কোনো সালে শুরু হয়েছিল, যেখানে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি ছোটবেলায় যে স্কুলে পড়েছিলেন, তার গুজরাটে তার সেই গ্রাম, সেই গ্রামে সেই স্কুলটাকে একটা আদর্শ মডেল স্কুল বা এরকম কিছুকে নাম দেওয়া হয়েছে। এবং যেখানে বলা হয়েছে যে দেশের বিভিন্ন 700রও বেশি জেলা থেকে, ডিস্ট্রিক্ট থেকে, এক একটা জেলা থেকে 2টি করে শিশুকে নিয়ে এসে সেই মডেল স্কুল বা যাই বলুন না কেন, সেই স্কুলে 2 সপ্তাহ করে রেখে প্রশিক্ষণ দেওয়া হবে। কিসের প্রশিক্ষণ? না, যে ভ্যালুস, প্রিন্সিপালস, মোরালিটি, এই যেগুলো বলছেন, এইগুলোর থেকে তারা প্রেরণা পাবে। প্রেরণা পেয়ে তারা ভালো মানুষ হবে, দেশের ভালো করবে, দশের ভালো করবে, ইত্যাদি ইত্যাদি। তারই একটা কর্মসূচির অংশ হিসেবে এবারে স্কুলে স্কুলে এই চলো জিতে হ্যায় ছবি দেখানো হবে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে যিনি এখন ক্ষমতায় আসীন প্রধানমন্ত্রী, যিনি যদিও প্রধানমন্ত্রীকে ধরেই নেওয়া হয়, প্রধানমন্ত্রী হয়ে গেলে তিনি সমস্ত দলের ঊর্ধ্বে, তিনি সব মানুষের প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের দেশে দলীয় রাজনীতির চিত্রটা তো আমরা জানি। সুতরাং যতই আমরা যাই বলি না কেন, তিনি একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন। তো তার
জীবনী, এছাড়া এগুলো দেখানো হবে সরকারি ভাবে, এটা নিয়ে বিতর্ক দানা বাঁধছে, এবং বিতর্ক দানা বাঁধাই স্বাভাবিক। আমরা যদি স্মরণ করি 2014-14 সাল নাগাদ সরকারি উদ্যোগে না, সম্ভবত দলের উদ্যোগে বাল নরেন্দ্র বলে কমিক সিরিজও বের করা হয়েছিল। যে মানে কমিক্স কি সিরিজ বলে ওটাকে, মানে কার্টুন সিরিজ, যেটার মধ্যে দিয়ে মানে ছোটদের গল্প, ছোটদের মানে নরেন্দ্র মোদী সেই হিসেবে তার ছোটবেলাকার বীরত্বের কাহিনী, তার ত্যাগের কাহিনী ইত্যাদি, সেগুলো কুমিরের সাথে লড়াই টড়াই সমস্ত নানান কিছু, সেগুলো ছবি এবং মাধ্যমে বাচ্চাদের সামনে অনুপ্রেরণার জন্য রাখা হয়েছিল। তো তাতে কত বাচ্চা শিশুরা অনুপ্রাণিত হয়েছে জানা নেই, এবং এই যে জীবনচিত্র দেখানো হবে তাতে কত শিশু অনুপ্রাণিত হবে জানা নেই। তবে আমাদের আহ শিশুদের অনেক কিছু দরকার, শিশুদের সত্যিকারের শিক্ষা দরকার, শিশুদের সত্যিকারের খাদ্য সুরক্ষা বা পুষ্টি দরকার, শিশুদের সত্যিকারের শিক্ষার মধ্যে মানে বেসিক্যালি একটা মরাল ট্রেনিংও দরকার। যে মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানে দিয়েছে প্রত্যেকটা শিশুর, যে একটা নির্মল জলবায়ু, একটা আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ বেড়ে ওঠার জন্য যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান যা দরকার, সেইগুলো ব্যাপারে সরকার ভাববে। এটাই আমরা জানি যে একটা গণতান্ত্রিক সমাজে একটা সরকারের কাজ। সরকার সেইগুলো এনশিওর করবে, প্রতিটি বাচ্চা যাতে একটা সুস্থ জীবন পায় এবং তারা সুস্থভাবে বড় হয়ে ওঠে। তার জায়গায় সরকার মরাল গার্জেন হয়ে যাচ্ছে বাচ্চাদের, মরাল গার্জেন হয়ে নানান রকম মরালিটি প্রিচ করতে চাইছেন। মরালিটি যে মীরাতুন্দি আরো ভালো বলতে পারবেন, আমি অতটা বলতে পারবো না। মরালিটির ধারণাটাও তো ভিন্ন, একটা মানুষের থেকে আর একটা মানুষের মরালিটির ধারণা তো ভিন্ন হতে পারে। যে মরালিটি আমাদের আজকে কেন্দ্রীয় সরকার প্রিচ করতে চাইছেন সেটাই যে স্ট্যান্ডার্ড এবং আদর্শ মরালিটি, এটা সবাই কি মেনে নিচ্ছে? এটাকে জোর করে তাহলে প্রিচ করতে চাওয়ার কি মানে আছে? সুতরাং সরকারের কাজ তো মরালিটি প্রিচ করার না। একটা নির্বাচনী গণতন্ত্রে নির্বাচিত সরকারের কাজ মানুষের অধিকারগুলো সুরক্ষা করা, মানুষের গণতান্ত্রিক পরিকাঠামোগুলোকে সুরক্ষিত রাখা। যে জায়গাটাতে সরকারের কাজ করার দরকার সে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি না তারা বিশেষ কিছু করছেন, বা যা করছেন অত্যন্ত গোলমেলে কাণ্ড কারখানা করছেন, চূড়ান্ত বেসরকারীকরণ করছেন, নানান কিছু করছেন। আর যেখানে তাদের কাজ করার দরকার নেই সেখানে তারা এই সমস্ত করছেন। আর যেটা জীবন চিত্র দেখিয়ে বাচ্চাদের শৈশবে শেখানোর কথা বলছেন, আর একটা এখানে উল্লেখ করেই আমি থামবো, এটা তো ভীষণ ভয়ানক একটা কাণ্ড ধারাবাহিকভাবে ঘটে চলছে, যে স্কুলের পাঠ্যসূচিতে ধারাবাহিকভাবে অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে এবং অনেক কিছু ঢোকানো হচ্ছে। আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের একটা বড় সময়ের অংশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোনো কিছু পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দিলেই যে সেটা বাদ হয়ে যায় না, জানি না যারা প্রণেতা, নীতি প্রণেতা তারা কি ভাবছেন। অন্যদিকে ডারউইনের থিওরি এবং ক্লাইমেট চেঞ্জ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেইটা একদিকে সেইগুলো বাদ চলে যাচ্ছে, অন্যদিকে আমাদের কিছু মানুষের, আমাদের শিশুদের কিছু মানুষের জীবন, আমরা তাদের জীবন চিত্র দেখতে আমরা দেখাবো, যে জীবন চিত্রটা আমরা আদর্শ হিসেবে মেনে নেব কিনা সেটা নিয়েই অনেক প্রশ্ন রয়েছে। তো এটা বড় গোলমেলে জায়গা এবং এটা গণতন্ত্রের দুর্বলতার জায়গা। গণতন্ত্র একটা সঠিক, আমার মনে হয় যে আজকে যদি প্রত্যেকটা বাচ্চাকে ভালো কিছু শেখানো যেত তাহলে সহজভাবে সংবিধানটা শেখানো যেত। আমাদের দেশে সংবিধান কি আছে তার সরলভাবে তার মেইন প্রিন্সিপালস গুলো শেখানো যেত, সেরকম কোনো উদ্যোগ তো চোখে পড়ে না। যেভাবে আমাদের বোধ, আমাদের চেতনাগুলোকে অবরুদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে, সত্যি তো ছোটবেলা থেকে একটা বিশেষ রাজনীতি, যেটা আপনি বলেন যে দল দল আর দল, এই দল সর্বস্বতা আমাদের গণতন্ত্রের জন্য খুব বিপদ। আপনি দেখুন প্রকারান্তরে একেবারে স্কুলে থেকে সেই দলের আওতায় মস্তিষ্কগুলো, বাচ্চা বাচ্চা ছেলে শৈশবের মস্তিষ্ককে ওই দলের আওতায় নিয়ে আসবার জন্য একটা বিশেষ রাজনৈতিক দর্শনের তো কোনো সন্দেহের জায়গা থাকতে পারে না যে আসলে তারা চাইছেন একটা দলের মতাদর্শই মাথার মধ্যে ঢুকিয়ে দিতে, সেই দলকে নিয়েই ভাবতে শিখবে। আমরা নাগরিকরা অধিকাংশই বাধ্য হয়েছি দলের আওতায় চলে আসতে। এবার একেবারে ছোটবেলা শৈশব থেকেই সেই মাথাগুলোকে দলের আওতায় নিয়ে আসবার প্রয়াস। কোথাও মনে হয় না এটাও আসলে একেবারে উৎসে, গণতন্ত্রের উৎসে ধাক্কা দেওয়া, উৎসটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা। গণতন্ত্র শব্দটা এমন একটা ভারী শব্দ, বললে আমাদের দেশের 80% মানুষ এখনো শিক্ষার অন্ধকারে ডুবে রয়েছেন। ভারী ভারী শব্দ, তারা ঠিক বুঝতে পারেন না, এটা আমাদের দুর্ভাগ্য। তাই গণতন্ত্র কথাটা যখন আমরা বলি তখন আমার অন্তত খুব সংশয় হয়, মানুষ বোধহয় সরে যায় যে এদের কথা শুনে কি হবে, কি সব বলে, এসব কথা কি আমাদের জন্য নয়।
এরকম একটা আজকে আমার খুব মনে হচ্ছে তাদের কাছে বোধহয় এই যে নীতি বা রীতি তারা প্রবর্তন করতে চাইছেন, যার আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারত সরকারের প্রধানমন্ত্রী। আহ একটা প্রবাদের কথা খুব মনে হচ্ছে, আমরা ছোটবেলায় শিখেছিলাম, তোমরাও নিশ্চয়ই শিখেছো, তুমি উম এবং উজ্জয়িনী নিশ্চয়ই এটা পড়েছো। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখন বোধহয় এটা উল্টিয়ে দিতে হবে, আপনারে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। মনে হয় উল্টে দেওয়ার একটা সময় এসেছে, যেটা আপনা আপনি উল্টাবে না, উল্টিয়ে দেবে কিছু সক্রিয় মানুষ। সক্রিয় তারা, দেশ গোল্লায় যাক, দেশের মানুষ খেতে না পায়, সেই দেশের মানুষ ঘরে ঘরে, দেশের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে না যাক, সবার হাতে 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 কাজ, জীবনে কাজ, চাকরি, সেও না হোক, কিছুই দরকার নেই, কিছুর প্রয়োজন নেই। আজকে এরা সব করে ফেলেছেন। যিনি প্রধানমন্ত্রী তিনি তার দলের প্রধান, সর্বপ্রধানমন্ত্রী করেছেন আমাদের বোধহীনতা অথবা মস্তিষ্কহীনতা, আমাদের কিছু পক্ষপাতিত্ব নিচ্ছি, এই ধরনের নিন্দা আমাদের দিকে ছুড়ে আসবে, যে আমরা পাচ্ছি না, অথবা অথবা অনিষ্টিহীন, যে আমি পাচ্ছি না, ওরা সব দেখতে পাচ্ছেন, ওরা দেখতে এই ব্যক্তি। আমার বোধ বুদ্ধি বলে আমরা সেই রকম মানুষ যারা সারা জীবন ভোর করে গেছে, দেশের সেবা, জীবন ভোর অন্তত রাজনীতি ছিল, রাজনীতিতে অংশগ্রহণ করতে তাদের এমন মানুষ ছিল একটা তত্ত্ব জীবন কাটিয়ে, সারা জীবন ভোর এমন মানুষ আমি নিজে দেখেছি, কাটিয়ে কাটিয়ে গেছেন। ঘোষদেরও দেখেছি সেটা করছেন, সমস্ত টাকা পয়সা বিলিয়ে দিয়েছেন সকলের জন্য, তাদের ধন সম্পত্তি বিলিয়ে দিয়েছে কাজ করার জন্য, এরকম মানুষদের দেখেছি। তো আমরা এখন মনে হচ্ছে সবকিছু উল্টে যাচ্ছে। আমরা জানতাম যারা জীবনভর নিঃস্বার্থভাবে দেশের জন্য, দশের জন্য, জনগণের সেবক হয়ে কাজ করে, গণতান্ত্রিক দেশে তারাই প্রকৃত নেতা। এটাই আমরা এতদিন শিখেছি। এই নেতারা কি করে, সারা জীবনভর নিজেদেরকে পুরো মাত্রায় নিবেদন করে দেয় দেশের কাজের জন্য, ফলস্বরূপ সেই কাজ, সেই রকম ভাবে কাজ করে যাওয়ার, দেশ সেবা দেওয়ার ফলস্বরূপ কি হয়, তারা যখন আর ইহ জীবনে থাকেন না, তখন তাদের মাথা নিচু করে স্মরণ করি, মনে করি, আর অনুসরণ করবার চেষ্টা করি। স্মরণ আর অনুসরণ এই দুটো খুব পাশাপাশি যায়। আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করি, তিনি মোটেও কোনো প্রয়াস করেন, অতি ধনী ঘরের সন্তান, সমস্ত বিসর্জন দিয়ে সারা পৃথিবী ঘুরেছেন পরাধীন দেশটাকে স্বাধীন করার জন্য। ঠিক সেই সময়ে যার কথা আজ আমরা বলছি, তাদের যিনি প্রধান ছিলেন, একটা বিশেষ গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী, আমরা তাদের কথা পড়েছি। একজনের কথা তো জানি, তাকে বন্দি করা হয়েছিল, তিনি তখন ব্রিটিশ শাসকের পা ধরে আর কখনো কিছু করব না, তোমাদের বিরোধিতা করব না, এইভাবে ক্ষমা চেয়ে নিয়ে, মানে তাদের কাছে কাকুতি মিনতি করে ছাড় পেয়েছিলেন, গারদখানা থেকে, কয়েদখানা থেকে ছাড় পেয়েছিলেন। এবং তারপরে তারা মনে হয় সেই গোষ্ঠী, আজকে যিনি প্রধানমন্ত্রী তার পশ্চাতে রয়েছে সেই গোষ্ঠী শক্তি, সেই গোষ্ঠী তারপর থেকে, অর্থাৎ দেশ স্বাধীন পরাধীন তখন সেই সময়ে, তারপরে যখন স্বাধীন হলো তারপর থেকে খুব সুপরিকল্পিত পদ্ধতিতে এগিয়ে এগিয়ে আজকে ক্ষমতা, ক্ষমতা কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, গণতন্ত্রের ক্ষমতা বলে কিছু থাকতে পারে না জনগণের সেবকদের, যারা দেশ নেতা বা নেত্রী, তারা কখনো ক্ষমতা পাবেন বলে এই কাজে আসছেন, এটা হতে পারে না গণতন্ত্রে। আবার গণতন্ত্রের কথা আসছে, কারণ যেহেতু দেশটা জনগণের,
হাতে ক্ষমতা, তাদেরই হাতে ক্ষমতা, কাদের তারা রাখবেন, কাদের তারা গ্রহণ করবেন তাদের হাতে। তো সেসব এখন স্বপ্ন, দুঃস্বপ্নের মতো মনে হয় সেসব কথা। আজকে যদি যারা জনগণের হাতে ক্ষমতা, সেই জনগণদের বলা হয় যে জনগণের হাতে ক্ষমতা, তারা ভাববে এ আবার কি কথা, মাথা বোধহয় খারাপ টারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলছে। আমরা খেতে পাই না, পড়তে পাই না, আমাদের কিছু নেই, আমাদের হাতে ক্ষমতা? বিশ্বাসই করবে না। কি তারা পেয়েছে, ওই বংশসূত্রে পাওয়ার মতন পেয়েছে, তারা নিজেরাই জানেন না। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি কি না সব উল্টাপাল্টা। আহ নৈতিক জীবনের কথা বলছিল উজ্জয়িনী, বলছিল রতনদি বলতে পারবেন। আমি সেই নীতি নীতি দর্শন, যেটা দর্শনে পড়েছি, দর্শনের অধ্যাপনা করতে গিয়ে সেটার কথা বলবো না। যে নীতির কথা বলবো, নৈতিকতার কথা বলবো, সেটা সকলের মানুষ বলে জীবনের পরম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, সেটা হচ্ছে নৈতিক জীবন। নৈতিক জীবন মানুষকেই পালন করতে হয়। ছারপোকা, আরশোলা, বাঘ, ভাল্লুক, যত শকুন, এদের পালন করতে হয় না। এই নৈতিক জীবনটা কি, যেটা ভালো সেটা আমরা করব, যেটা মন্দ সেটা আমরা করব না। করলেই আমি মানুষ পদবাচ্য আর থাকবো না। এটাকেই বলে নৈতিক জীবন। তো এরা যদি নৈতিক জীবন বা নৈতিক শিক্ষা জীবনে পেয়ে থাকেন, মূল্যবোধের শিক্ষা যদি এরা পেয়ে থাকেন, তাহলে কখনো যে প্রবাদটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে নিজেকে নিজে বড় বলতে হয়, মূল্যবোধ শেখায়, নিজে যা করেছি কখনো উচ্চারণ করতে হয় না যে আমি এটা করেছি, ওটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, পরের জন্য যেটা করেছি, কখনো উচ্চারণ করতে হয় না। দিয়েছি যদি, আমরা জানি ডান হাত দিলে বাঁ হাত যেন জানতে না পারে, এমনটি। এটা কি বলে মূল্যবোধ, এটা কি বলে নৈতিক শিক্ষা। তা আমরা দেখতে পাচ্ছি এরা এখন নিজেদের শিক্ষা এদের অন্যরকম। এরা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য বেঁচে থেকে কি এমন কর্ম করেছেন ছোটবেলা থেকে, যে সেই কর্মগুলো চিত্র ছোটদের কাছে তুলে ধরতে হবে, এবং তারা তাদের জীবন থেকে শিক্ষা নেবে, তাদের জীবদ্দশায় কিছু বুঝতে পারছি না। সত্যি সত্যি মনে হয় মাথা কাজ করছে না, ওদের মাথাটা খুব সক্রিয়, ওরা সব বুঝতে পারছে, সেই অনুযায়ী কাজ করছে, উল্টে পাল্টে দিতে চাইছে। আমরা দেখছি দেশ ভাবনা নেই এদের, এরা দল ভাবনাটাই ভাবে, এবং শাসক দলীয় ভাবনা, সেই শাসক দলের মূর্তি ঘুরছে এরা। এটা কি এরপরে কি স্কুলে আমি জানি না, পরবর্তী অধ্যায় বোধহয় হবে শুধুমাত্র ফিল্ম দেখানো নয়, পরবর্তী অধ্যায় হলো প্রতিটা স্কুলে আহ, এই যে ব্যক্তিটি, অত্যন্ত মহৎ হৃদয়ের ব্যক্তি, ছোটবেলা থেকে যা করেছেন সবই অনুসরণযোগ্য, তার মূর্তিও গড়া হবে বোধহয় পরবর্তী পদক্ষেপে। সম্ভবত মূর্তি করে জীবদ্দশাতে পুজো শুরু হয়ে যাবে মনে হচ্ছে। তো সেটা হলেও খুব বিচিত্র কিছু নয়। আমাদের কাছে দুঃস্বপ্ন মনে হলেও আমার মনে হয় সেরকম কাণ্ডই বাস্তবায়িত হতে চলেছে।